হ্যাঁ স্যার। বেশ, আমরা মুভ করছি। দেখো কোশ্চেন নাম্বার ওয়ানে প্রথম কোশ্চেনটা আছে সিম্পল ইন্টারেস্ট থেকে, একদমই ইজিয়েস্ট একটা কোশ্চেন। বলেছে অ্যাট হোয়াট রেট অফ ইন্টারেস্ট রাউন্ডেড অফ টু 2 ডেসিমাল প্লেস, মানে এমন তুমি সিম্পলিফিকেশন করার পর ভ্যালু পাবে যার তোমার পয়েন্টের পরে 2 ডিজিট অবধি নিতে হবে। সো কোশ্চেনে এটাই বলেছে যে অ্যাট হোয়াট রেট অফ ইন্টারেস্ট পার ইয়ার উইল এ সাম অফ মানি ডবল ইট সেলফ ইন 12 ইয়ার্স অন সিম্পল ইন্টারেস্ট। সরল সুদের উপর বছরে কত পার্সেন্টেজ তুমি লাগাবে যাতে একটা পরিমাণ অর্থ যে 12 বছরে দ্বিগুণ হয়? কি হবে অ্যান্সার? 8.33। ওকে, জিতের ফার্স্ট অ্যান্সার পেয়েছি 8.33%। বেশ, আর কারো? Answer 8.33. বেশ, দেখো সিম্পল ইন্টারেস্টের তুমি চাইলে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আমরা কি জানি, যে সিম্পল ইন্টারেস্ট ইকাল টু PTR/100, প্রত্যেকেই জানি। তুমি চাইলে ফর্মুলাতে পুট করতে পারো, বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কোশ্চেনে যেটা তোমাকে যে গিভেন আছে যে 12 বছরে কোনো পরিমাণ অর্থ সেটা কি হবে না দ্বিগুণ হবে। ধরে নাও তুমি যদি 100 টাকা সেখানে ইনভেস্ট করে থাকো, সেই 100 টাকাটা তোমার কাছে পরিণত হবে 200 টাকাতে। ঠিক, 100 টাকা যদি সুদে আসলে 200 টাকায় পরিণত হয়, সো আমরা বলতে পারি এটা যে টোটালের উপরে আমরা 100 টাকা সেখানে সুদ পেয়েছি। তুমি চাইলে এখানে 200 টাকা ইনভেস্ট করতে পারো, তুমি টোটাল 400 টাকা পাবে, সেটা দ্বিগুণ হয়েছে, মানে সেখানে তোমার 200 টাকা কি আসবে, সুদ আসবে। যত টাকা তুমি আসল ইনভেস্ট করেছো, প্রিন্সিপাল তুমি যত টাকা ইনভেস্ট করেছো, সিম্পল ইন্টারেস্ট বা সুদ যদি সেই টাকার পরিমাণের সাথে সমান হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে যেই পরিমাণ টাকা আমরা ইনভেস্ট করেছিলাম সমান পরিমাণ যদি আমরা সিম্পল ইন্টারেস্ট পাই, তো 100 টাকার রেসপেক্টে 100 টাকাটা কি পুরোপুরি 100%, এটা আমরা বলতে পারি। ঠিক, কোনো একটা পার্টিকুলার জিনিসের রেসপেক্টে সেটা সবসময় তার নিজের 100%ই হয়। যেমন ধরে নাও 10 যে নাম্বারটা আছে, এই 10 নাম্বারটা কিন্তু নিজের কত না 100%। ওকে, এবার তুমি যদি ফর্মুলা থেকে একটু ভালো করে তাকাও, এই ফর্মুলা থেকে দেখো একটা জিনিস বেরিয়ে আসবে। এই যে 100% তুমি সিম্পল ইন্টারেস্ট পেয়েছো না, এটা অ্যাকচুয়ালি কী জানো, এটা হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট ইন্টু তোমার টোটাল কত টাইমের জন্য তোমার রাখা হয়েছিল, এই দুটোর গুণফল। তো তোমাকে যদি 100 ভ্যালু বের করতে হয় রেটের সাথে টাইমকে মাল্টিপ্লিকেশন করে, তোমাকে রেট জানতে চেয়েছে, তুমি বের করতে চাইছো 100 কোন দুটো ভ্যালুকে মাল্টিপ্লিকেশন করে, না রেটের সাথে টাইমকে। সো তুমি 12কে মাল্টিপ্লিকেশন করবে। টাইম কোথা থেকে পেয়েছো না 12 বছর বলে দেওয়া আছে। ঠিক, তো এখান থেকে খুব ইজিলি তুমি রেট পেয়ে যাবে। কি করতে হবে না 100কে তোমাকে 12 দিয়ে ডিভাইড করতে হবে, আর 100কে 12 দিয়ে তুমি ডিভাইড করে দেখো, অ্যান্সার তোমার কাছে 8.33% আসবে। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। চলো নেক্সট দেখো। কন্ডিশনাল কোডিংয়ের উপরে বেস করে কোশ্চেন দিয়ে দেওয়া আছে। আগে তুমি কন্ডিশনগুলো পড়ো। ওপরে একটা ছক তোমার কাছে গিভেন আছে, আর তোমাকে কোড ক্যালকুলেট করতে হবে এটার 2#@79, এটার কোড তোমাকে ক্যালকুলেট করতে হবে। টাইম নাও, আগে কন্ডিশন বোঝো যে কীভাবে সলভ করবে। স্যার অপশন ডি। ওকে, অপশন ডি বলছো। আর কারো অ্যান্সার? করবে কীরকমভাবে দেখো, যেটা তোমাকে ক্যালকুলেট করতে অপশন বলেছে ডি। এখানে, তুমি সববার প্রথম এটার দিকে ভালো করে তাকাও।
কি আছে 2 হ্যাজ @7 এবং 9, ঠিক। নেক্সট তুমি মুভ করবে কোথায়, তোমার কাছে কী কী কন্ডিশন দিয়ে দেওয়া আছে। প্রথম কন্ডিশনে দেখো কি লেখা আছে যে ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ এ সিম্বল, এটার কি প্রথম এলিমেন্ট তোমার কাছে সিম্বল আছে, তুমি বলবে স্যার না, তো প্রথম কন্ডিশন বাদ, ওটার দিকে তুমি আর তাকাবে না। সেকেন্ড কন্ডিশনে আসো, ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ এ ইভেন নাম্বার, প্রথমটা কি তোমার কাছে ইভেন নাম্বার আছে, অবভিয়াসলি হ্যাঁ, কারণ 2 আমাদের কাছে একটা জোড় সংখ্যা হয়। অ্যান্ড লাস্ট অ্যান অড নাম্বার, শেষেরটা কি তোমার কাছে একটা বিজোড় সংখ্যা, তুমি বলবে হ্যাঁ, তাহলে সেকেন্ড যে কন্ডিশনটা আমাদের কাছে আছে এই কন্ডিশনটাকে আমরা লাগু করতে পারবো। এবং কন্ডিশন তোমাকে কি বলেছে দেখো, যে ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ ইভেন নাম্বার, যদি প্রথমটা আমাদের কাছে জোড় সংখ্যা হয় এবং শেষেরটা যদি বিজোড় সংখ্যা হয়, দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট আর টু বি কোডেড অ্যাজ কপিরাইট সিম্বল, দুটোকেই তোমাকে কপিরাইট সিম্বল করতে হবে। তার মানে যেটার কোড আমাদেরকে বের করতে বলেছিল 2 হ্যাজ @7 এবং 9, সেকেন্ড কন্ডিশন অনুযায়ী তুমি 2-এর কোডটাকেও কপিরাইট সিম্বল দিয়ে রিপ্লেস করবে এবং 9-এর কোডটাকেও তুমি কপিরাইট সিম্বল দিয়ে রিপ্লেস করবে। সবার প্রথম তুমি অপশনের দিকে তাকাও, তোমার কাছে কিন্তু একটাই মাত্র অপশন অ্যাভেলেবেল আছে যার দুটোতেই তোমার কাছে কপিরাইট সিম্বল আছে দুটো পাশে, বাদবাকি তো একটাতেও তোমার কাছে অ্যাভেলেবেল নেই, তুমি এখান থেকে এলিমিনেট করে দিতে পারতে। বাট তবু তুমি বাকিগুলোকে একবার ক্রস চেক করে নাও। এবার দেখো সেকেন্ড কন্ডিশনটা ম্যাচ করে নেওয়ার পর আমার মনে হয় না 3 নম্বর কন্ডিশনটা তোমার কাছে আর ম্যাচ করবে বলে। সো বাকি যে কোডগুলো তোমাকে এখানে পুট করতে হবে সেই কোডগুলো কোথা থেকে নেবে না, এই যে গিভেন আছে বক্সটা এখান থেকে নিতে হবে। তো এখানে হ্যাজের কোড কত আছে, তুমি বলবে পি আছে, পি লাগিয়ে দাও। @এর কোড এখানে কত আছে, জেড লাগিয়ে দেবে। আর 7-এর কোড এখানে কত আছে, এল, এখানে এল চলে আসবে। দেখো সেম টু সেম অপশন টি আমাদের কাছে কারেক্ট হবে। কারো ডাউট আছে? বলো বলো, ডাউট আছে? না স্যার, না স্যার। বেশ, নেক্সট আসো। টাইম নাও, অ্যারেঞ্জমেন্ট করতে হবে তোমাকে, উইক বেস পাজেল টাইপের দিয়ে দেওয়া আছে, পড়ে নাও। আমার মনে হয় ইংরেজি দিয়ে সলভ করলে বেটার রেজাল্ট পাবে, কারণ বাংলাতে হয়তো ট্রান্সলেট করা আছে, কিছু কোশ্চেন অসুবিধা হতে পারে, ইংরেজি ধরে সলভ করো। স্যার দুজন মনে হচ্ছে, অপশন বি। দেখো ইচ অফ পি কিউ আর এস টি ইউ অ্যান্ড ভি, টোটাল 7জন দিয়ে দেওয়া আছে, অ্যান্ড হ্যাজ অ্যান এক্সাম অন এ ডিফারেন্ট ডে অফ এ উইক স্টার্টিং ফ্রম মনডে অ্যান্ড এন্ডিং অন সানডে। এক্সাম দিচ্ছে যেটা শুরু হয়েছে সোমবার থেকে, শেষ হবে কোথায় গিয়ে, রবিবারে গিয়ে। তুমি প্রথমে গিয়ে ওই প্লেসগুলো বানিয়ে নাও যেখানে তুমি পুট করতে পারবে, যেহেতু শুরু হচ্ছে মনডে থেকে, তো মনডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে, ঠিক। সবার প্রথমে দেখো আমরা প্লেস বানিয়ে নিলাম, এবং বারবার বলেছিলাম যখনই পাজেল এবং সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন সলভ করবে তুমি, তখন সবসময় দুটো পসিবিলিটি নিয়ে চলবে। ওকে, এবার তুমি আস্তে আস্তে রিড করো লাইনগুলো, যেখানে ডিরেক্ট পাবে পুট করবে, আদারওয়াইজ তুমি নোট ডাউন করে রাখবে। প্রথম লাইনে কি বলেছে দেখো, পি হ্যাজ দ্য এক্সাম অন থার্সডে, থার্সডের দিনকে পি ফিক্সড হয়ে গেল, দু জায়গাতে আমরা পুট করে নিলাম। ওকে, ইউ হ্যাজ দ্য এক্সাম অন ওয়ান অফ দ্য ডেজ আফটার আর অ্যান্ড ওয়ান অফ দ্য ডেজ বিফোর টি, মানে কি হয়, ইউ যে আছে তার যেটা এক্সাম হবে সেটা আর এর কোনো না কোনো দিন পরে হবে এবং টি এর কোনো না কোনো দিন আগে হবে, এটাই বলতে চেয়েছে, ঠিক।
এরপরে বলা আছে যে ভি হ্যাজ দ্য এক্সাম অন ওয়ান অফ দ্য ডেজ আফটার এস বাট অন ওয়ান অফ দ্য ডেজ বিফোর কিউ। সেম কন্ডিশন এখানেও তোমার কাছে লাগবে যে ভি এর যে এক্সামটা আছে সেটা এস এর পরে হবে, কার আগে হবে না কিউ এর আগে হবে। ঠিক, নোট ডাউন করলাম। নেক্সট আর কি বলা আছে দেখো যে এস হ্যাজ দ্য এক্সাম অন ওয়ান অফ দ্য ডেজ আফটার পি। এসের যে এক্সামটা আছে সেটা কিন্তু পি এর পরেই হবে। দেখো এবার তোমাকে যদি এই কন্ডিশনটা ম্যাচ করাতে হয় যে যেখানে এসের নিচে ভি থাকবে তার নিচে কিউ থাকবে, আর পি এর যদি নিচে এসকে আসতে হয়, তো এইটাই তো তোমার কাছে ফাঁকা পড়ে আছে যে এস ভি এবং কিউ আমরা ডিরেক্টলি পুট করতে পারি, হ্যাঁ কি না? এটা ছাড়া কি তুমি আর কিছু দেখতে পাচ্ছ? দেখো এসকে কি কখনো এরকমভাবে পুট করতে পারবে যে এস ভি কিউ? তুমি যখনই পুট করবে তুমি বলবে স্যার পি এর ওপরে তো এস হয়ে যাচ্ছে, যেটা আমাদের কাছে পসিবল না। ক্লিয়ার তো? বলো। হ্যাঁ স্যার। ঠিক, তো যদি তুমি এই অ্যারেঞ্জমেন্টটাকে ওখানে পুট করে গিয়ে থাকো তাহলে বাকি যেটা আছে ওটাকে তুলে নিয়ে উপরে বসিয়ে দাও। তিনজনকে বসাতে হবে, তিনটেই প্লেস ফাঁকা পড়ে আছে, ব্যাস এখানে লাগিয়ে দাও। এটাই হবে তোমার কাছে কারেক্ট অ্যারেঞ্জমেন্ট। জানতে চেয়েছে হাউ মেনি পিপুল হ্যাভ দ্য এক্সাম বিফোর ভি। ভি এর আগে কতজনের এক্সাম আছে। তুমি যদি ভি এর আগে এক্সামের কথা ভাবো তাহলে ভি এই প্লেসে বসে আছে, তো একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এবার আমাকে বলো যে কারো কোনো জায়গাতে ডাউট আছে কিনা। প্রিয়াঙ্কা তুমি দুজন অ্যান্সার দিচ্ছিলে, কোথায় ভুল করেছো বুঝতে পারছো? স্যার এখানে যে ওয়ান অফ দ্য ডেজ মানে কি ওর পরে ওয়ান অফ দ্য ডেজ কোনো মানে পরে যে হচ্ছে কোনো যে দিন? একদিন পরে হতে পারে, দুদিন পরে হতে পারে, 3 দিন পরে হতে পারে, 10 দিন পরে হতে পারে, কিন্তু পরে হবে। সেটা কতদিন যে এক্স্যাক্টলি একদিন পরেই হবে তা কিন্তু না। বুঝলে? ঠিক আছে স্যার। আর কারো ডাউট আছে? বলো, রেসপন্স করো, কারো ডাউট আছে কি, নাহলে নেক্সট কোশ্চেনে যাব। চলো, পরের কোশ্চেনে বলেছে যে এ ভেন্ডর সোল্ড 5 চকলেট ফর ₹1 দেয়ার বাই গেনিং 40%। তুমি যদি 1 টাকাতে 5টা চকলেট বিক্রি করো তোমার 40% লাভ হবে। তো তুমি 1 টাকাতে কতগুলো চকলেট কিনেছিলে এটা বের করতে হবে। স্যার এই কোশ্চেনটা আমার এনটিপিসি তে পড়েছিল আমার শিফটে। 7 দেখো 1 টাকাতে যদি আমরা 5টা চকলেট বিক্রি করে থাকি, প্রতিটা চকলেটের দাম কত করে আসবে বিক্রয় মূল্য, তুমি বলবে স্যার 1কে 5 দিয়ে ডিভাইড করতে হবে। এটা আমরা একটা চকলেটের বিক্রয় মূল্য পাচ্ছি, কিন্তু এখানে যেহেতু 40% লাভ বলে দেওয়া আছে, আমাদেরকে ক্রয় মূল্য জানতে চাইছে। সো এটা হচ্ছে 140-এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, তোমাকে 100-এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ঠিক, তো তুমি যখন ক্যান্সেল আউট করবে দেখো এটা তোমার কাছে আসবে 5 টাইম, এটা তোমার কাছে আসবে 7 টাইম, 5 5 ক্যান্সেল আউট হবে। তো 1-এর নিচে 7 আছে মানে 1 টাকাতে তুমি 7টা চকলেট কিনেছিলে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। হোয়াট পার্সেন্টেজ অফ সিটস আর রিজার্ভ ফর ওমেন আন্ডার দ্য 106 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 106তম সংশোধনী আইন যেটা হয়েছিল তাতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত করা আছে? 33%। বি आंसर একদমই তাই, বি। 33% হবে। দেখো ওমেন রিজার্ভেশন অ্যাক্ট যেটা 2023-এ হয়েছিল, যেটা 106 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, যেখানে কি বলা ছিল যে 1/3 অফ দ্য টোটাল সিট ওমেনদের জন্য রিজার্ভ করে রাখা হবে, তাই তো? তার মানে 1/3 করা মানে সেটা 33 পয়েন্ট সামথিং আছে, ওটাকে তুমি ধরে নাও 33%ই হবে। এর সাথে তোমাকে যেটা রিভিশন করতে হবে সেটা হচ্ছে যে যেরকম আমি আগের দিন ক্লাসে তোমাকে বলেছিলাম, সেখানে তুমি ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো তুমি রিভিশন করবে। তো এখানে তোমাকে যেটা রিভিশন করতে হবে নেক্সট ক্লাসে আসার আগে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যতগুলো হয়েছিল, কতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছিল এখন অবধি, টোটাল কতগুলো হয়েছে জানা আছে কারো? 106টাই 106টাই, এটাই লাস্ট হয়েছে, তাই তো? ঠিক, তো ইম্পর্টেন্ট যতগুলো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে সবগুলো তোমাকে কিন্তু কি করতে হবে না, রিভিশন করতে হবে। আমি লাস্টের কয়েকটা দেখো এখানে তোমাকে রিভিশন পারপাসে তুলিয়ে দিয়েছি। 100তম যেটা ছিল সেটা কি ছিল না, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে ল্যান্ড বাউন্ডারি রিগার্ডিং। ঠিক, 101 যেটা ছিল সেটা কি না, জিএসটি।
এবং 2017 দেখো জুলাই থেকে এটা ছিল। অনেক সময় দেখবে আরও ডিটেলসে কোশ্চেন জিজ্ঞাসা করলে কত নম্বর আর্টিকেলে চেঞ্জ হয়েছে সেগুলোও জিজ্ঞাসা করে। যেমন 102 নম্বর যেটা আছে সেটা ছিল ব্যাকওয়ার্ড ক্লাস রিগার্ডিং। 103 নম্বর যেটা ছিল এটা হচ্ছে তোমার ইকোনমিক্যালি উইকার সেকশন, যাতে 10% রিজার্ভেশন দিচ্ছে জেনারেলদের, ওই গভর্নমেন্ট তোমার যে কোনো জায়গাতে বলো তার উপর। তো এটা কোথায় চেঞ্জ হয়েছে দেখো, যে ক্লজ নাম্বার 4 এবং 5 আর্টিকেল নাম্বার 15 এই জায়গাতে চেঞ্জ হয়েছে। অনেক সময় ডিপ থেকে কোশ্চেন জিজ্ঞাসা করলে এগুলোও জিজ্ঞাসা করতে পারে যে 103 নম্বর যেটা আমাদের কাছে সিএ আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে, সেটা কত নম্বর আর্টিকেলের কোন কোন ক্লসে চেঞ্জ হয়েছে, এখান থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তো যতগুলো ইম্পর্টেন্ট আছে এগুলো একটু রিভিশন করে নিও। নেক্সট চলো, পরে দেখো ম্যাথের একটা কোশ্চেন দিয়ে দেওয়া আছে, সেম টু সেম কোশ্চেন আমরা গতকালে একটা ক্লাসে ডিসকাস করেছিলাম, যে প্যারালাল লাইনের সাথে যদি আমাদের কাছে কোনো ট্রান্সভার্স লাইন থেকে থাকে, এই রুলের উপর মানে এখানে যে প্রপার্টিসগুলো লাগু হয় তার উপর বেস করে কোশ্চেন আছে। এনিওয়ান, কারো হয়েছে? দেখো, এবি ইজ প্যারালাল টু সিডি। এবি একটা লাইন ধরে নাও আছে, এটা যদি আমাদের কাছে এবি লাইন হয়ে থাকে, সেটা কার সাথে প্যারালাল আছে? সিডি একটা লাইন আছে, এর সাথে প্যারালাল আছে। ওকে, নেক্সট বলেছে এ ট্রান্সভার্সাল পিকিউ ইন্টারসেক্ট এ বি অ্যান্ড সিডি অ্যাট ই অ্যান্ড এফ। তো একটা তির্যক লাইন তোমাকে নিতে হবে যেটার নাম হচ্ছে পি এবং কিউ। ধরুন তির্যক লাইন নিলাম, এই লাইনটার নাম হচ্ছে পি এবং কিউ, যেটা এবি এবং সিডিকে যথাক্রমে ই এবং এফে ছেদ করেছে। তো এবিকে যেখানে ছেদ করেছে তার নাম হচ্ছে ই, সিডিকে যেখানে ছেদ করেছে সেই পয়েন্টটার নাম হচ্ছে এফ। ওকে, দেন কি বলে দেওয়া আছে দেখো, পিইবি এই কোণটার মান বলে দেওয়া আছে 56 ডিগ্রি। ঠিক, তো পিইবি কোথায় আছে? তুমি বলবে স্যার পিইবি হচ্ছে এটা, এই কোণটার মান দিয়ে দেওয়া আছে 56। আচ্ছা, যদি ওই কোণটা 56 হয়ে থাকে তো অনুরূপ কোণ এটাকেও কি আমরা 56 বলতে পারি, হ্যাঁ কি না? কালকে আমরা দেখেছিলাম প্রপার্টিস, পারি তো বলতে? হ্যাঁ স্যার। নেক্সট আর কি বলা আছে দেখো, নেক্সট বলেছে কি যে জি ইজ এ পয়েন্ট বিটুইন এ বি অ্যান্ড সি ডি সাচ দ্যাট বি ই জি ইকাল টু 32 ডিগ্রি। তো জি হচ্ছে এ বি এবং সিডির মধ্যে একটা পয়েন্ট তোমাকে নিতে হবে, কিন্তু কোন দিকে নেবে তুমি ভাবতে পারো, তুমি এদিকে নিতে পারো, এদিকে নিতে পারো, যেরকমভাবে তোমাকে কোন দিয়ে দেওয়া আছে পরের লাইনে সেরকম রেসপেক্টটা তুমি ভেবে দেখো যে তোমাকে ওই ডান দিকটাতে নিতে হবে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট আমরা নিলাম যার নাম কি বলে দেওয়া আছে, জি বলে দেওয়া আছে। এবার বলেছে যে বিইজি যে কোণটা হবে, বিইজি মানে এই দিকের যে কোণটা, এই দিকের যে কোণটা, সেই কোণটার মান তোমাকে বলে দেওয়া আছে 32 ডিগ্রি। ঠিক, 32 ডিগ্রি। আর কি আছে দেখো, জিএফই এটা 47। জিএফই মিনস কোন কোণটার বলা আছে দেখো, এফটাকে যদি আমরা কানেক্ট করে নিতাম তো এইখানে যে কোণটা, এই কোণটার মান বলে দেওয়া আছে 47। জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য মেজার অফ ইজিএফ। ইজিএফ মিনস এই কোণটা কত আছে তোমাকে বের করতে হবে। বলো তো এটাই জানতে চেয়েছে কিনা কোশ্চেনে, এটা কনফার্ম করো আগে। বলো, এটাই জানতে চেয়েছে তো?
হ্যাঁ স্যার। স্যার এটা Yes. তো ভেতরে দেখো যে ত্রিভুজটা আমাদের কাছে হয়েছে, ত্রিভুজের নিশ্চয়ই প্রপার্টিস আমরা জানি, তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি হয় বলো? অনেক 180 ডিগ্রি হয়। মানে এবং কালকে আমরা একটা পয়েন্ট রিভিশন করেছিলাম, কোনটা বলো তো? সেটা হচ্ছে যে একটা সরল রেখার ওপর যদি কোনো কোণ উৎপন্ন হয়, এই পুরো কোণটা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তো ধরে নাও এই যে পিকিউ লাইনটা আছে, এই পুরো কোণটা যদি আমি ভাবি, এই পুরো কোণটা আমাদের কাছে সরলরেখার উপর একটা কোণ তৈরি হচ্ছে, যেই কোণটার মান 180 ডিগ্রি হওয়ার কথা। তার মধ্যে ওপরের পোর্শনটা 56, এটা হচ্ছে 32। তো ত্রিভুজের ভিতরের দিকের এই কোণটার মান কত হবে? তুমি বলবে স্যার 180 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে 56 এবং 32 দুটোকে যোগ করে। তো এটা তোমার কাছে আসবে কত? 88, 88, ঠিক। যখন তুমি এটাকে সাবস্ট্রাক্ট করবে তোমার কাছে বেরিয়ে আসছে কত? 92 ডিগ্রি। তো তুমি এই ত্রিভুজের অ্যাঙ্গেলটা পেয়েছো কত? 92। দেখো তোমার কাছে একটা ত্রিভুজ ছিল, যেই ত্রিভুজের তুমি একটা কোণ পেয়েছো কত? 92 ডিগ্রি। আর এই নিচের দিকের অ্যাঙ্গেলটা তোমাকে বলে দেওয়া আছে 47 ডিগ্রি। তোমাকে এই কোণটা বের করতে হবে। তো কত হবে এটার মান? ইউনিট ডিজিট থেকে বলে দিতে পারবে 41। কত হবে? স্যার 41। 41 ডিগ্রি, এক্স্যাক্টলি তাই। তাহলে অ্যান্সার আমরা কোনটা নেব? 41। কারো ডাউট থাকলে বলো কোশ্চেনে। আছে না মুভ করব? স্যার এটা তো ওই ট্রায়াঙ্গেলের ওই প্রপার্টি দিয়েও তো করা যাবে। হুম, মানে ওই 56 আর 32 যেটা মানে 88, ওই 88 থেকে 47টা বাদ দিলেই তো হবে না? হ্যাঁ সেটাও করতে পারো। মানে ধরে নাও তুমি যে প্রপার্টিসটা লাগাতে চাইছো সেটা হচ্ছে যে ত্রিভুজে, ধরে নাও এটা একটা ত্রিভুজ আছে, একটা বাহুকে যদি আমরা এক্সটেন্ড করে দিই, তাহলে এইখানে যে বহিস্থ অ্যাঙ্গেলটা উৎপন্ন হয় সেটা বিপরীত দুটো অন্তস্থ কোণের যোগফলের সমান। মানে এইখানে এই যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে টোটাল 88 ডিগ্রি, এটা দেখো এই ত্রিভুজের একটা বাহুকে এক্সটেন্ড করে দেওয়া আছে, তাহলে বিপরীত দুটো অন্তস্থ কোণের যোগফলের সমান হবে। তো 47 এবং এখানে যে কোণটা হবে সে দুটো কোণের যোগফল এই পুরোটা যোগফলের সাথে সমান হবে। ওখান থেকেও বের করতে পারো, ঠিক আছে? চলো পরেরটা দেখো। চারটে অপশনের মধ্যে কোনো না কোনো তিনটে অপশন সেম লেটার ক্লাস্টার তোমার কাছে একটা প্যাটার্নে আছে, একটা ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবে না এটা ফাইন্ড আউট করতে হবে। ফার্স্টেরটাই কেন? সবগুলো তো 4টে গ্যাপ, ওটাই 3টে গ্যাপ। ওকে, না গ্যাপের উপর ডিপেন্ড করছে তাই তো? আচ্ছা, হ্যাঁ স্যার, অনেকের এটা মনে প্রথমে হচ্ছে না যে দেখো এখানে একটা তোমার কাছে ভাওয়েল আছে, এক্ষেত্রেও একটা ভাওয়েল আছে, এটা তো একটা ভাওয়েল আছে, এটাতে কোনো ভাওয়েল নেই, এরকম মনে হচ্ছে না কারো? প্রথমে দেখো যে অপশনটা দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে ডি এ এক্স, ঠিক। যদি আমি প্লেস ভ্যালুগুলো লিখতাম, ডি এর প্লেস ভ্যালু 4, এ এর প্লেস ভ্যালু 1 আর এক্স এর প্লেস ভ্যালু এই এক্স এর প্লেস ভ্যালু কত? 24। নেক্সট আসো কে জি ই, কে এর প্লেস ভ্যালু 11, জি এর প্লেস ভ্যালু 7, ই এর প্লেস ভ্যালু হচ্ছে 5। এরপরে আছে এস ও এম, এস এর হচ্ছে 19, ও এর 15, এম এর হচ্ছে 13। আর ডব্লিউ এস কিউ, ডব্লিউ এর 23, এস এর হচ্ছে 19, কিউ এর হচ্ছে 17। কি প্লেস ভ্যালু ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো যদি আমরা ডিফারেন্সগুলো একটু দেখতে চাই, এখানে দেখো 17 থেকে +2 করলে তুমি 19 পাবে, আর এটাতে তোমার +4 করলে 23 হবে। 13-র সাথে +2 করলে 15 হবে, 15-র সাথে +4 করলে 19 হবে, 5-এর সাথে +2 করলে 7, এক্ষেত্রে দেখো +4 করলে 11 হবে। বাট 24-এর সাথে +2 করলে এটাতে 1 না এসে এখানে 26 আসার প্রয়োজন ছিল, যেখানে জেড থাকতে হতো, ঠিক। সো এটা আমাদের কাছে ম্যাচ করছে না, তাই অপশন এ হয়ে যাবে আমাদের কাছে রাইট অ্যান্সার। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে?
হ্যাঁ স্যার। পরেরটা দেখো, নাম্বার সিরিজের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, একদমই ইজি কোশ্চেন, আমার মনে হয় দেখে অ্যান্সার বলে দিতে পারবে। 10 কমবে 772। বাকিটা বলো, রেসপন্স করো। 772। ওকে, 10 কমবে নাম্বার স্যার। সিরিজ দেখো, প্রথমে আছে 802, এরপরে হয়েছে 800, দেন 796, এরপরে আছে 790, তারপরে আছে 782, জানতে চেয়েছে কোশ্চেন মার্ক। ডিক্রিজিং অর্ডারে আছে দেখো, নাম্বারগুলোর মধ্যে গ্যাপ যেহেতু কম কম থাকে তখন আমরা সবসময় ডিফারেন্স মেথড দিয়ে যাব, যদি গ্যাপগুলো বাড়তে বাড়তে অনেকটা বেড়ে যায় তখন আমরা ডিভাইড মেথড দিয়ে যাই, তাই না? এক্ষেত্রে দেখো 2 কমেছে, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি 4 ডিক্রিজ হয়েছে, এক্ষেত্রে আমাদের কাছে 6 ডিক্রিজ হয়েছে, এরপরে আমরা 8 ডিক্রিজ পেয়েছি। সো পরবর্তীকালে 10 ডিক্রিজ হবে, তো 782 থেকে 10 মাইনাস করলে 772 আমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ নট এ ট্রিবিউটারি অফ দ্য গঙ্গা বাট ফলো ডিরেক্টলি ইন্টু দ্য বে অফ বেঙ্গল? নিচের কোন অপশনটা বা কোন নদীটা আছে যেটা গঙ্গার উপনদী নয় বরং সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে প্রবাহিত হয়েছে? গোমতী হুম? না, গোমতী তো ঘর গরম। বলো বলো। এনিওয়ান? অপশন ডি। স্যার মহানদী মহানদী। দেখো, এটা হচ্ছে আমাদের গঙ্গা রিভার সিস্টেম। তুমি যদি ভালো করে পিকচারটার দিকে তাকাও, এই জায়গা থেকে শুরু হয়েছে গঙ্গা, গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে স্টার্ট হয়েছে, একদম বাংলাদেশে দেখো পদ্মা নামে এদিকে প্রবেশ করেছে। যদি নদী ধরো নাও এদিক বরাবর বইতে থাকে, তাহলে যেই রেসপেক্টে সে বয়ে বা যেই দিকে সে প্রবাহিত হয় তার দিকের রেসপেক্টে ধরো নাও আমরা এই দিকটাকে কি বলে থাকি, এটার বাম দিক, এদিকে আমরা তার লেফট সাইডের ট্রিবিউটারিগুলো পাবো, আর এই দিকে সব আমরা রাইট সাইড ট্রিবিউটারিগুলো পাবো। ঠিক, সো লেফট সাইডে দেখো কী কী আছে, এখানে আছে রামগঙ্গা, গোমতী আছে, ঘরঘরা আছে, গণ্ডক আছে, কোশি আছে, মহানন্দা আছে, এগুলো সব বাম দিকের। আর ডান দিকের যদি আমরা এখানে দেখি, দেখো চম্বলকে তুমি পাবে, বেতুয়াকে তুমি পাবে, কেন পাবে, সোন পাবে, এগুলো সব পাবে। তার মানে গোমতী বলো, ঘরঘরা বলো বা কোশি বলো, এগুলো দেখো সব আমরা দেখতে পাচ্ছি যেগুলো তার উপনদী বা শাখা নদী আমরা বলতে পারি। কিন্তু এর মধ্যে কোনটা নেই, যেটা হচ্ছে মহানদী। তাহলে অ্যান্সার আমাদের কাছে কোনটা রাইট হবে, সেটা হচ্ছে অপশন ডি। ক্লিয়ার? চলো পরেরটা দেখো, হুইচ শিডিউল অ্যালাউজ ফর দ্য ক্রিয়েশন অফ ভিলেজ কাউন্সিল অর কোর্ট ফর ট্রাইবাল কেসেস? বলো, কোন তফসিল অনুসারে উপজাতীয় মামলার জন্য গ্রাম পরিষদ বা আদালত গঠনের অনুমতি দেওয়া হয়? কততম শিডিউলে সেটা আছে? 6, 6 5, নম্বর। 10 না 7? 6 স্যার। 6। আচ্ছা, প্রত্যেকটা শিডিউল একবার রিভিশন করো তো। 1 নম্বর শিডিউলে কি ছিল? টেরিটরি। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, তাই তো? 2 নম্বরে কি আছে? ওথ না এনোমুলেন্ট। স্যালারি, কোনটা? না না, ওথ অ্যাফার্মেশন তো 3 নম্বরে, 2 আছে এমুলেন্ট। 2 নম্বরে স্যালারি হবে। হুম। ওকে, 4-এ কি আছে? সিট, রাজ্যসভার সিট। দেখো, টোটাল আমাদের কাছে আছে কতগুলো শিডিউল? 12টা। ঠিক আছে, 1 নম্বর দেখো শিডিউলে কি বলে দেওয়া আছে। 1 নম্বর শিডিউল তোমাকে আর্টিকেলও মনে রাখতে হতে পারে। ফার্স্ট শিডিউলে দেখো কি আছে, যে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এখানে আছে আর্টিকেল নম্বর 1 থেকে 4। সেকেন্ড শিডিউলে আছে দেখো অ্যালাউন্স অ্যান্ড প্রিভিলেজ অফ ভেরিয়াস কনস্টিটিউশনাল পোস্ট, প্রেসিডেন্ট, গভর্নর, জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, সিএজি এটসেট্রা, এগুলোর। 3 নম্বরে আমরা কি দেখলাম, যে তাদের ওথ আছে, ওথ মানে অ্যাফার্মেশন। ঠিক, 4 নম্বরে দেখো সিট অফ রাজ্যসভা, এটা আছে। 5 নম্বরে আমরা পাবো শিডিউল এরিয়া অ্যান্ড শিডিউল ট্রাইবস এর কন্ট্রোল। 6 নম্বর দেখো, যেটা আমাদের কাছে এই কোশ্চেনে জানতে চেয়েছে, যে ট্রাইবাল এরিয়াসের উপর কোন 4টে স্টেট, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। অনেক সময় এখান থেকে কোশ্চেন দেয় যে এই 4টে স্টেটের নাম জানতে চাই, অপশনে তোমাকে দিয়ে দেওয়া থাকে, কোনো একটা স্টেট মিসিং থাকে। সো এটা একটু ভালো করে রিভিশন করে নেবে। পিডিএফটা যখন পাবে এরপরে এই 12টা যে শিডিউল আছে একবার দেখে নিও, ঠিক আছে? সো এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হবে অপশন এ পাবো আমরা। চলো পরের কোশ্চেন দেখো, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার ফ্রম এ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড হুইচ ইজ 48 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ দ্য টাওয়ার ইজ 30 ডিগ্রি, ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার। একদম ইজি কোশ্চেন আছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের।
যে ভূমির ওপর থেকে 48 মিটার দূরে অবস্থিত একটা বিন্দু থেকে একটা স্তম্ভের শীর্ষের উচ্চতা বা তোমার কোণ যদি 30 ডিগ্রি হয়ে থাকে তো স্তম্ভটার উচ্চতা কত হবে? 16√3। ওকে, জিৎ বলছো 16√3। আর কারো? 16√3। বেশ, দেখো যদি আমরা পিকচার ড্র করতাম ঠিক এরকমই হতো যে একটা সমকোণী ত্রিভুজের রেসপেক্টে এইখানে ধরে নাও তোমার কাছে ওই টাওয়ারটা আছে, ঠিক আছে, এই পজিশন থেকে তুমি দেখছো এবং অ্যাঙ্গেল অফ এলিভেশন তোমার কাছে হয়েছে কত না 30 ডিগ্রি। ঠিক 30 ডিগ্রি যদি হয় তাহলে সামনের দিকটা আমরা কি পাই, কি রেশিওতে হয় 1, আর নিচের দিকটা আমরা √3 রেশিওতে পাই, তাই তো? একবার জাস্ট অ্যাঙ্গেলগুলো রেসপেক্টে তুমি রিভিশন করে নাও। যদি তোমার কাছে একটা সমকোণ থাকতো আর অ্যাঙ্গেল অফ এলিভেশন যদি 45 ডিগ্রি হয়ে থাকে তখন কি অ্যাঙ্গেলগুলো আমাদের কাছে যে রেশিওটা হয় সেটা হচ্ছে 1, 1, আর এটা কি হয় √2 হয়। ঠিক যখন তোমার কাছে অ্যাঙ্গেল অফ এলিভেশন 60 ডিগ্রি থাকবে তখন √3 হবে, এখানে 1 পাবে আর এটা তোমার কাছে 2 আসবে। আর যখন 30 ডিগ্রি হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন তখন 1 √3 হয় আর এখানেও তুমি কি পাবে 2 পাবে, এই তিনটেই তো। ঠিক আছে, তো এখানে 30 ডিগ্রি বলেছে, সো এদিকটা তুমি যদি 1 পেয়ে থাকো তোমার বেসটা হয়ে যাবে কত না √3। কোশ্চেনে দেখো তোমাকে ডেটা কি গিভেন আছে, ডেটা বলেছে যে তোমার পয়েন্ট থেকে 48 মিটার দূরে, তার মানে এই পয়েন্টের রেসপেক্টে তুমি যেখান থেকে যেই পয়েন্ট থেকে তুমি অ্যাঙ্গেল অফ এলিভেশন দেখছো এটা হচ্ছে 48 মিটার দূরে বলে দেওয়া আছে। আর তোমাকে জানতে চেয়েছে এই টাওয়ারটার হাইট কত হবে, মানে √3 ভ্যালু তোমাকে দিয়ে দেওয়া আছে 48, একের মান কত হবে এটাই জানতে চেয়েছে। তো √3 মান তোমার কাছে যদি 48 হয়ে থাকে, সো একের মান তোমার কাছে আসবে কত না 48/√3। এটাকে তোমাকে এবার রেশনালাইজেশন করতে হবে, তুমি কি করবে না উপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লিকেশন করবে। তো নিচে দেখো √3 গুণ করলে তো 3 চলে আসবে, আর 3 দিয়ে যখন তুমি ক্যান্সেল আউট করবে 48কে, এটা তুমি 16 পাবে, তাই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 16√3। ঠিক, কারো ডাউট? আছে? কিছু তো বলো যে ডাউট আছে কি নেই। ঠিক আছে স্যার। নেক্সট আসো, অ্যারিথমেটিক অপারেশনের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, রিজনিংয়ের কোশ্চেন বেসিক্যালি এখান থেকে আসে, যেখানে তোমাকে যতগুলো আমাদের অ্যারিথমেটিক সিম্বল আছে সেগুলোকে উলট পালট করে কোশ্চেন সলভ করতে হয়। ইজি আছে, ট্রাই করো। ওকে, তুমি বলছো কত হবে? 16, অপশন সি। অপশন এ আচ্ছা 40 বলছো, ঠিক আছে। দেখো আমাদেরকে কি করতে হবে, কোশ্চেনে যেরকম বলেছে যে ই প্লাস মিনস মাইনাস, মানে প্লাস যেখানে থাকবে তুমি সেটাকে মাইনাস ধরে নাও, যেখানে মাইনাস পাবে সেটাকে মাল্টিপ্লিকেশন ধরো, মাল্টিপ্লিকেশন যেখানে পাবে সেটাকে ডিভাইড সিম্বল ধরে নাও, এরকমভাবে তোমাকে চেঞ্জ করতে হবে। তো পুরোটা পড়ার দরকার নেই, তুমি লাস্টের ইকুয়েশনে চলে আসো, আছে কি 32, তারপর সিম্বল আছে দেখো ডিভাইড, আর এখানে ডিভাইডের অর্থ হচ্ছে প্লাস, মানে আমরা রিপ্লেস করব প্লাস দিয়ে, আসবে 14, তারপর প্লাস আছে, প্লাস সিম্বলকে আমরা রিপ্লেস করব মাইনাস দিয়ে, দেন 16 পাবে, মাইনাসকে রিপ্লেস করবে মাল্টিপ্লিকেশন, আর মাল্টিপ্লিকেশনকে রিপ্লেস করবে ডিভাইড সিম্বল দিয়ে। ব্যাস, এটুকু করে নেওয়ার পর যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে সিম্পলি তুমি বদমাস রুল এখানে ফলো করাবে, বদমাস রুল তুমি ফলো করাবে যেরকম যেরকম তোমার কাছে আসবে। তো সবার প্রথম কাজ আমার কার হবে না ডিভাইডের কাজ হবে। তো ডিভাইড তুমি যখন এটা করবে 8কে 4 দিয়ে ডিভাইড করলে 2 পাবে, 16-র সঙ্গে 2কে গুণ করলে তোমার কাছে হবে 32। ঠিক, তো 32 প্লাস 14 মাইনাস 32 তুমি পাচ্ছ, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তোমার কাছে রাইট অ্যান্সার কত হবে 14 হবে। আর কারো বেরিয়েছিল অ্যান্সার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। নেক্সট আসো, the larger of two supplementary angle is 28 degree more than the smaller one। দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যে আছে, দুটো সম্পূরক কোণের মধ্যে যেটা বৃহত্তম কোণ হবে সেটা ছোট কোণটার থেকে 28 ডিগ্রি বেশি। তো ছোট কোণটার মান ডিগ্রিতে কত হবে? আমাকে কোশ্চেনটা সলভ করার আগে আমাকে দুটো ডেফিনেশন বলো, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কখন আমরা বলি আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা কখন বলি, বলো তো আগে এই দুটো। সাপ্লিমেন্টারি তো 180 আর কমপ্লিমেন্টারি 90 ডিগ্রি। ওকে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে যখন দুটো কোণকে যোগ করে তুমি 180 ডিগ্রি পাবে সেটা,
আর কমপ্লিমেন্টারি মানে যখন তুমি দুটো অ্যাঙ্গেলকে যোগ করে 90 ডিগ্রি পাবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। ঠিক, চলো এবার সলভ করো। ছিয়াত্তর। 76, তাই তো? 76 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক, দেখো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্ট যদি এটা হয়ে থাকে যে দুটো কোণের যোগফল তোমার কাছে 180 ডিগ্রি হবে, তো একটা বড় কোণ যেটাকে যদি আমি এক্স নিই, তো এক্স প্লাস ওয়াই, ছোটোটাকে আমি ওয়াই নিচ্ছি, দুটো যোগফল তো 180 ডিগ্রি হবে। আর এখানে কি বলা আছে যে বড়টা ছোটোটার থেকে 28 বেশি, তার মানে এদের ডিফারেন্সটা নিশ্চয়ই 28 আসবে। তো দুটো কোণের যখন তুমি ডিফারেন্স নেবে সেটা তোমার কাছে আসবে কত না 28 ডিগ্রি আসবে। আর এই কন্ডিশন যখনই হয় যে দুটো ভ্যালুর যোগফল তোমার কাছে সাপোজ এ দিয়ে দেওয়া আছে আর দুটো ভ্যালুর তোমার কাছে বিয়োগফল সাপোজ বি দিয়ে দেওয়া আছে, এর মধ্যে যখন লার্জেস্ট ভ্যালু ক্যালকুলেট করতে বলে তার শর্টকাট প্রসেস কি, যে দুটো ভ্যালু আছে সে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। আর যখন স্মলেস্ট ভ্যালু তোমাকে জিজ্ঞাসা করবে তখন যে দুটো ভ্যালু দিয়ে দেওয়া থাকে এই দুটো ডিফারেন্সকে 2 দিয়ে ভাগ। এটাই আমরা বুঝি। এটা কেন হচ্ছে, কারণ দেখো যখন তুমি এই দুটোকে ক্যান্সেল আউট করবে সেই 2x এর ভ্যালু তোমাকে ডান দিকে দুটোকে যোগ করতে হবে, যে 180 প্লাস 28 ডিগ্রি, আর x এর মান বের করার জন্য তোমার 180 এবং 28কে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। এটা কিন্তু এটারই শর্টকাট, তাই না? এটা কিন্তু এটারই শর্টকাট। তো ডিরেক্টলি আমরা এখান থেকে লাগিয়ে দিতে পারি। জানতে চেয়েছে ছোট কোণটার মান, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ছোট কোণ তো ওয়াই হবে, তো ওয়াইয়ের মান পাবো কত না, যেই ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে 180 ডিগ্রি এবং 28 ডিগ্রি, এই দুটোকে মাইনাস করো, তাকে 2 দিয়ে ডিভাইড করে দাও। 152কে তোমাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে এবং তোমার কাছে অ্যান্সার আসবে কত, 76 ডিগ্রি অপশনে। ঠিক আছে, চলো পরেরটা দেখো। When x is added to each of 26, 40, 22 and 34, then the number is so obtained is in the order are in the proportion. তো x একটা নাম্বার আছে যাকে তুমি 26, 40, 22 এবং 34 সবার সাথে অ্যাড করছো, তার একটা কি হবে না সমানুপাতিক হবে, সমানুপাতিক বা প্রপোর্শনে থাকবে। দেন তোমাকে বলতে বলেছে যে 4x is to y, double is to y is to 7, 6, 7 x minus 6 যদি হয়ে থাকে এবং y যদি 0 থেকে বড় হয় তো y এর মান কত হবে। ভালো কোশ্চেন, সলভ করো। দেখো একটু বলি, সবার প্রথমে না এই প্রপোর্শন রিগার্ডিং যে কোশ্চেন বেরিয়েছিল সেখানে না এইটুকু পার্ট তোমাকে দিত না। তোমাকে কীরকম কোশ্চেন দিত জানো, যে এক্স হচ্ছে একটা ভ্যালু যেটা 26, 40, 22 এবং 34-এর সাথে অ্যাড করা হচ্ছে, তারা প্রপোর্শনে থাকছে, এক্সের মান বের করো। এবং সেক্ষেত্রে ধরে নাও সাপোজ এক্সের মান 2, 8, 3 এবং 9 দিয়ে দেওয়া থাকতো। যারা এক্সাম দিত না প্রত্যেকে এতটাই চালাক ছিল, তারা কি করতো যে এত কিছু ক্যালকুলেট কেন করব, আমরা জাস্ট ডিরেক্টলি এখানে অপশন টেস্ট করব, যেটা ম্যাচ করছে সেটাকে অ্যান্সার লাগিয়ে দেবো। ঠিক, যখন এবার এক্সামিনার এটা বুঝতে পারলো যে এটা খুবই ইজি হয়ে যাচ্ছে, ওরকমভাবে কোশ্চেন সলভ হচ্ছে না, তখন কি করলো তার সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন লাগিয়ে দিল। এখানে তুমি অপশন টেস্ট করে তার অ্যান্সার দিতে পারবে না যদি তোমার কাছে লজিক না জানা থাকে। ঠিক আছে, তো তোমাকে প্রথমে তো প্রপার ওয়েতে সলভ করতে হবে। ওয়াই ভ্যালু 8 আসছে। y equal to 8 আসছে স্যার। y এর মান 8 পাচ্ছ, তাই তো? হ্যাঁ বেশ, কিভাবে ক্যালকুলেট করলে? আগে আমাকে x এর মানটা স্যার, বলো, এটা কিভাবে ক্যালকুলেট করেছো? স্যার ক্রস মেথড। 26:40 হচ্ছে আপনার 14, আর 22 আর 34 এর ডিফারেন্স হচ্ছে 12, মানে রেশিওটা হচ্ছে 7:6। 7কে মাল্টিপ্লাই করছি 22 দিয়ে আর ওকে, দেখো নর্মালি যদি ছয়কে আমরা করছি একদম 26 বেসিক দিয়ে। ওয়েতে ভাবি, প্রপোর্শনে থাকা মানে কি না, এই যে 26-এর সাথে তুমি x অ্যাড করছো, বা সব নাম্বারগুলোর সাথে আমরা কি করতে চাইছি না x অ্যাড করতে চাইছি। ঠিক, 22 প্লাস এক্স আর 34 প্লাস এক্স, সব নাম্বারগুলোর সাথে আমরা কি করছি না এক্সকে অ্যাড করছি। এরপর তারা যদি একটা প্রপোর্শনে থাকে তো আমরা বলতে পারবো যে বাম দিকে যে দুটো নাম্বার যেই রেশিও হবে ডান দিকের নাম্বারের সেম রেশিওটাই হবে এবং নাম্বার দুটো সমান হবে। ঠিক আছে, সো একদম বেসিক ওয়েতে দেখলে তুমি দেখবে তোমার কাছে একটা দ্বিঘাত সমীকরণ টাইপের চলে আসবে এরকম, কারণ যেটা রেশিও আকারে লেখা থাকে সেটাকে আমরা ডিভাইড আকারে লিখতে পারি। তো উপরে তোমার কাছে এরকম একটা ভ্যালু আসবে, সেটাই ডান দিকে 22 প্লাস এক্স ডিভাইডেড বাই
34 প্লাস এক্সের সাথে সমান হবে। দেন তুমি সলভ করার জন্য এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করবে, এক্স স্কোয়ারের ভ্যালু আসবে, দেন কাটাকাটি হবে, এখান থেকে দ্বিঘাত সমীকরণ হবে, অনেকটা লেন্দি প্রসেস আছে। এটারই শর্টকাট কি যে তুমি কিভাবে বের করতে পারবে যে যেই ভ্যালুটাকে তুমি অ্যাড করেছো এক্সের মান কিভাবে বেরোবে। দেখো বাম দিকে এই যে তোমার কাছে 26, 40, 22 এবং 34 চারটে নাম্বার আছে, তুমি সবার প্রথম এই নাম্বার দুটোর মধ্যে ডিফারেন্স নাও। এই ডিফারেন্স তোমার কাছে আসবে কত? 14। 22 এবং 34-এর মধ্যে তোমার কাছে ডিফারেন্স কত হবে? তুমি বলবে স্যার 12। এর পরের স্টেপে তোমাকে করতে হবে কি, এই ডিফারেন্সগুলোর মধ্যে তোমাকে রেশিও নিতে হবে, সেই রেশিও হবে 7:6। এখানে তুমি রেশিওর ডিফারেন্স কত পাচ্ছ? তুমি বলবে স্যার 1 রেশিও আমি পাচ্ছি তার ডিফারেন্স। এটার ভ্যালু তোমার কাছে কত আসবে, কোথা থেকে পাবে? সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে 1 নম্বরের সাথে এই দিকের রেশিও আর 3 নম্বরের সাথে এই দিকের রেশিও। আর যদি দেখো আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করি তাহলে 7 2 14, এটা তোমার কাছে 154 আসবে, আর সেখান থেকে মাইনাস করতে হবে এটার গুণফল 156, মানে এটা বড় হচ্ছে, তাই তো? 7-এর সাথে 6-এর সাথে যদি আমরা 26কে মাল্টিপ্লিকেশন করি সেটাতে আমরা পাচ্ছি 36, 156, আর এখানে আমাদের কাছে আসছে 154। সো 1 রেশিওর ভ্যালু আমরা এখানে পাচ্ছি কত? 2। এই 1 রেশিওর মান যেটা বেরোবে সেটাই তুমি যেটা অ্যাড করছো অথবা যেটা তুমি সাবস্ট্রাক্ট করছো, কোশ্চেনে যাই দিয়ে দেওয়া থাক না কেন সেটার ভ্যালু বেরোবে, ঠিক আছে? তো তুমি প্রত্যেকটা নাম্বারের সাথে যদি 2 করে অ্যাড করতে না, দেখবে নাম্বারগুলো প্রপোর্শনে থাকতো। তুমি চাইলে ক্রস চেকও করতে পারো। 26-এর সাথে 2 যোগ করলে এটা তোমার কাছে 28 হতো, এখানে তুমি 42 পেতে, এটা তোমার কাছে 24 হতো, এটা তোমার কাছে 36 আসতো। রেশিও দেখো 14 2 28, 14 3 42, 2:3 বাম দিকে রেশিও, 12 2 24, 3 12 36, দেখো ডান দিকে রেশিও কিন্তু 2:3 পাচ্ছি, মানে ঠিকঠাক আছে আমাদের কাছে। সো এক্সের মান আমরা পেয়েছি কত না? 2 পেয়েছি। এবার তুমি এই ইকুয়েশনে পুট করবে যে 4x মানে 8 আসবে, ডিভাইডেড বাই ওয়াই, তার ভ্যালু তুমি কত পাবে? ওয়াই ডিভাইডেড বাই 7x মানে 7 দুগুণে 14, সেখান থেকে 6 মাইনাস করলে এটাও তোমার কাছে 8 হবে। সো ওয়াই স্কোয়ারের ভ্যালু যদি 8 হয়ে থাকে, ওয়াইয়ের মান আসবে কত? 8ই হবে। এটা অপশন দেখো বিতে অ্যাভেলেবেল আছে। কারো কোনো জায়গাতে বুঝতে অসুবিধা আছে কিনা একটু বলো, যদি কোনো জায়গাতে ডাউট থেকে থাকে। এর না আরও একটা রুল হয় যে তোমার 1 নম্বর নাম্বারের সাথে 3 নম্বর নাম্বার কিছু মাল্টিপ্লিকেশন করে তাকে ডিভাইড করতে হয়, যদিও রুলটা আমার মনে নেই, ওটা একবার গুগল থেকে দেখে একবার রিভিশন করে নিও। মনে হয় এটাই বেস্ট ওয়ে, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, তোমাকে ফর্মুলা তো লাগাতে হবেই না, ঠিক আছে? আর একটা রেশিওটা সেম করে ডিফারেন্সের সঙ্গে রেশিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। সৌরা পেন্টিং ইজ এ ট্রাইবাল আর্ট ফ্রম এ ট্র্যাডিশনালি প্র্যাকটিসড বাই কমিউনিটিজ ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? সৌরা চিত্রকলা যেটা আছে এটা একটা উপজাতীয় শিল্প, ঐতিহ্যগতভাবে কোন ভারতীয় রাজ্যের সম্প্রদায় দ্বারা অনুশীলন করা হয়? রাজস্থান, গুজরাট, ওড়িশা নাকি মধ্যপ্রদেশ? সো পেন্টিং কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট আমাদের কাছে আছে যেগুলো দেখবে বারবার কোশ্চেন এসেছে। যেমন দেখবে তোমার কাছে মধুবনী পেন্টিং হয় কোন স্টেট জানো? বিহারে। হুম? বিহার। বিহার। তো যতগুলো স্যার, state এর মধুবনী তো important GI painting গুলো আছে, এখন দেখবে রেলওয়ে দেখবে প্রিভিয়াসলি যে কোশ্চেন জিজ্ঞাসা করেছে না এর থেকেও ডিপে, মানে কোশ্চেন জিজ্ঞাসা করছে এরকম যে এই পেন্টিংয়ের জন্য কীরকম কালার ইউজ করা হয়। মানে তুমি ভাবতে পারছো কতটা ডিপে ঢুকছে এবার। আচ্ছা এটার অ্যান্সার কারো জানা আছে? উড়িষ্যা স্যার। রাজস্থান। এটার অ্যান্সার উড়িষ্যাই হবে, ঠিক আছে? দেখো লিস্ট দিয়ে দিয়েছি, এটা যখন পিডিএফ পাবে না একবার জুম করে দেখে নেবে ইম্পর্টেন্ট যেগুলো আছে। যেমন দেখো যদি আমরা এটার অ্যান্সার খুঁজতে পেতাম, দেখো উড়িষ্যা এইখানে আছে, উড়িষ্যাতে আছে ইম্পর্টেন্ট পটচিত্র আছে, চিত্রপথই আছে, মুরাল আছে, মুরাল পেন্টিং আছে, দেখো সৌরা আছে, সান্থাল আছে, এগুলো সব আছে এখানে। বিহারে দেখো যেটা বলছিলাম যে মধুবনী আছে, মিকা আছে, এগুলো ইম্পর্টেন্স আছে। তো একবার দেখে নিও, পিডিএফটা একবার রিভিশন করে নিও, যখন পাবে তখন জুম করে করে স্টেটগুলো দেখে নিও, ঠিক আছে? নেক্সট আসো, সিম্পলিফিকেশনের ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে হবে, বলো। $194. 194।
ওটাই আসবে 194 জিরো জিরো আছে। ব্যাকেটের কাজ তোমাকে ফার্স্টে করতে হবে, তার মধ্যে আবার ফার্স্ট ব্যাকেটের কাজ তুমি করবে, যেখানে দেখো 5-এ একে 6 আছে, -6 আছে, মানে এই ফার্স্ট ব্যাকেটের ভেতর থেকে না তুমি পুরোপুরি জিরো পাবে। 6-এর সাথে যখন তুমি জিরোকে মাল্টিপ্লিকেশন করবে সে তো জিরোই হবে, আর জিরোকে যদি তুমি 12 দিয়ে ডিভাইড করো তোমার কাছে জিরোই রেজাল্ট আসবে, তো পড়ে থাকবে 194, যেটা বাম দিকের ভ্যালু আছে, তাই বি হবে রাইট অ্যান্সার। সবার এসছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য পপুলার ফোক ডান্স অফ বিহার হুইচ রিপ্রেজেন্ট দ্য লাভ অ্যান্ড কল অফ এ ম্যারিড কাপিল ইজ কল্ড। বিহারের জনপ্রিয় জাতজ্যোতি। লোকনৃত্য যেটা বিবাহিত দম্পতির প্রেম এবং ঝগড়ার প্রতিনিধিত্ব করে তার নাম কি আছে? এ জাতজ্যোতিন, তাই তো? জাতজ্যোতিন। আচ্ছা, টোটাল আমাদের কাছে এক মিনিট দাঁড়াও। আরে ইয়ার, দেখো রিভিশন পারপাসের জন্য তোমাকে আমি সমস্ত ড্যান্স দিয়ে দিয়েছি। এখানে টোটাল তুমি কতগুলো ড্যান্স দেখতে পাচ্ছ? 8টা। এই যে 8টা নৃত্য আমাদের কাছে আছে, এটাকে আমরা কি বলি বলো তো? ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ড্যান্স। ঠিক আছে, ক্লাসিক্যাল ড্যান্স 8টা আছে। অনেক সময় জিজ্ঞাসা করে কোশ্চেন যে কি এমন স্টেট আছে যার দুটো ক্লাসিক্যাল ড্যান্স আছে, কি অ্যান্সার হবে? কেরালা। কেরলা। একটা হচ্ছে কথাকলি, একটা হচ্ছে মোহিনীঅট্টম। ঠিক, কেরলা হচ্ছে একমাত্র স্টেট যার কাছে দুটো ক্লাসিক্যাল ড্যান্স আছে, বাকি প্রত্যেকটা স্টেটের দেখো একটা করে আছে। আর তুমি যদি ফোকটেশনের কথা দেখো তাহলে এই পিডিএফটাতে দেখো এখানে দেওয়া আছে, এই পিকচারটাও তুমি পুরোপুরি জুম করে এখান থেকে একবার রিভিশন করে নেবে। কিছু কিছু আছে, সবগুলো নেই যদিও, মোটামুটি একটা রিভিশন হবে। যেমন দেখো বিহারের জাতজ্যোতিন আছে, সিকিমের মার্কস ড্যান্স আছে, মেঘালয়ের দেখো লাহো আছে, চাংলো দেখো নাগাল্যান্ডের আছে, তো এরকম দিয়ে দেওয়া আছে। ত্রিপুরা দেখো হজগিরি আছে, জম্মুর ঝাড়খণ্ডের আছে, চাউ ওয়েস্ট বেঙ্গল আছে, ওড়িশার ওড়িশি, গোমরা, কিছু কিছু ড্যান্স এখানে দিয়ে দেওয়া আছে যেগুলো রিভিশন পারপাসে তোমার কাজে লাগবে। ঠিক, পরের কোশ্চেন দেখো, শরীরের বেতন প্রথমে 15% কমানো হয়েছিল এবং পরবর্তীতে 10% বৃদ্ধি করা হয়েছিল। তার প্রাথমিক বেতনের তুলনায় তার শেষ বেতন কত শতাংশ কম ছিল তোমাকে বের করতে হবে। কি ফর্মুলা অ্যাপ্লাই করবে বলো তো, যদি ফর্মুলা থ্রু দিয়ে যেতে চাও? সাকসেসিভ সাকসেসিভ। সাকসেসিভ ফর্মুলা। 6.5। সাকসেসিভের 3টে ফর্মুলা হয়, যখন দুটো ইনক্রিমেন্ট হবে +x + y +xy ডিভাইডেড বাই 100, এটা যখন দুটোই ইনক্রিজ হবে, দুটোই ডিক্রিজ করলে -x - y -xy ডিভাইডেড বাই 100, আর যখন একটা ইনক্রিজ একটা ডিক্রিজের কথা বলবে তখন +x - y বা -x + y -xy ডিভাইডেড বাই 100। এই 3টে মেন ফর্মুলা সাকসেসিভের তুমি ইউজ করতে পারো। এখানে প্রথমে 15% কমানো হয়েছে, পরে বাড়ানো হয়েছে এটা বলেছে, তো প্রথমে তুমি 15 কমিয়েছো, পরে তুমি 10% বাড়িয়েছো, -15 × 10 ডিভাইডেড বাই 100। এটাকে দেখো সলভ যখন তুমি করবে এখানে আসবে -5, প্রথমে 15 কমানো হয়েছে, পরবর্তীতে 10% ঠিক আছে স্যার। করা হয়েছে। ওকে, দেন তোমার কাছে মাইনাসে আসবে কত? 1.5, তাই তো? তো এটাকে সলভ করলে তুমি -6.5 পাবে। এটাই কি পাচ্ছ? হ্যাঁ স্যার 6.5। কিন্তু মনে রাখবে যে সবসময় তোমার কাছে ফর্মুলা কাজে লাগবে না। কেন লাগবে না? কারণ ধরে নাও তোমাকে এমন কোশ্চেন দেবে যার ফ্র্যাকশনটা তোমার কাছে, ফ্র্যাকশন ভ্যালু তোমার কাছে থাকবে এই পার্সেন্টেজের, তখন তোমাকে কি অ্যাপ্লাই করতে হবে? নর্মাল মেথড তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ধরে নাও সাপোজ তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি, এই 15%-এর জায়গাতে তোমাকে বললো 37.50%, আর 10%-এর জায়গায় তোমাকে সাপোজ বললো 12.5 বা 33, 1/3%। ব্যাস, তুমি যদি তখন ফর্মুলা থ্রু দিয়ে করতে চাও তোমার খেল খতম হয়ে যাবে পরীক্ষার হলে বসে। সেই তখন সময় fraction লাগিয়ে অ্যাপ্লাই করতে হয়, তখন আমাদেরকে ফ্র্যাকশন মেথড অ্যাপ্লাই করতে হয়। ঠিক, ফ্র্যাকশন মেথড তুমি কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, যদি আমরা এই কোশ্চেনটার রেসপেক্টে আসি যে প্রথমে 15% কমানো হয়েছিল, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু তুমি কত নেবে? তুমি বলবে 15%-এর ফ্র্যাকশন ভ্যালু হবে 5 × 3 = 15, 5 × 20 = 100, 3/20। যদি কমানো হয়ে থাকে মানে অরিজিনাল ভ্যালু 20 ছিল, তুমি 3 কমিয়ে সেটা হয়েছে কত? না 17। ঠিক,
সিমিলারলি 10% পরে বৃদ্ধি করা হয়েছে, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় না 1/10। যেহেতু বাড়ানোর কথা বলছে এখানে, তো 10 থাকলে সেখানে 1 বেড়ে গিয়ে হবে কত না 11। বাম দিকটা মাল্টিপ্লিকেশন করলে তুমি পাবে 200 ভ্যালু, সেটা এখন হয়েছে কত দেখো 187। তুমি বলবে স্যার 200 রেসপেক্টে যদি 187 হয়ে থাকে, কমেছে তো 13, কত রেসপেক্টে 200 রেসপেক্টে, আমাকে 100তে বের করতে হবে, ইন্টু 100 লাগিয়ে দাও, তোমার কাছে আসবে কত দেখো না 6.5%, এবং এটা কমেছে তাই ডিক্রিজ। ঠিক, তো তুমি চাইলে ফর্মুলা দিয়ে করতে পারো। ফর্মুলা তুমি তখনই পুট করবে যখন তুমি দেখবে যে ফ্র্যাকশন ভ্যালুগুলো তোমার কাছে ইন্টিজার আছে, পূর্ণ সংখ্যাতে আছে, তখন তোমার কাছে ইজিলি বেরিয়ে আসবে ফর্মুলা থ্রু দিয়ে। আদারওয়াইজ তোমাকে কিসের থ্রু দিয়ে যেতে হবে, ফ্র্যাকশনের থ্রু দিয়ে। বোঝা গেল তো যেটা বলতে চাইলাম? বেশ, নেক্সট আসো। A class of 30 students appeared in a test. The average score of 12 students is 60 and that of the rest is 62. What is the average score of the whole class? সিক্সটি 1.2। Okay. আর কারো অ্যান্সার? Sir, option A 61.2. দেখো, কোশ্চেনে বলা আছে কি যে 30 জন শিক্ষার্থীর একটা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিল, যেখানে 12 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 60 এবং বাকিদের গড় নম্বর বলে দেওয়া আছে 62। তো ক্লাসের গড় নম্বর কত তোমাকে বের করতে হবে। অ্যাকচুয়ালি অ্যাভারেজের ফর্মুলা আমরা কি জানি, অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে যে সাম অফ দ্য নাম্বার, টোটাল সাম তোমার কাছে কত আছে সেটাকে উপরে নিতে হয়, যে সাম অফ নাম্বার, আর তাকে আমরা ডিভাইড করি মোট কতগুলো আমাদের কাছে নাম্বার আছে। এটা হচ্ছে অ্যাভারেজের মেন আমাদের কাছে ফর্মুলা দাঁড়ায়। এবার আমাকে বলো যে এই কোশ্চেনটা পড়ার পর যখন তোমরা সলভ করছিলে, তোমাদের মধ্যে কতজন এরকম আছো যারা এরকমভাবে সলভ করছিলে যে 12 জন, টোটাল তো 30 জন ছিল, তার মধ্যে 12 জনের যদি গড় নম্বর 60 হয়, সেই 12 জনের টোটাল কত হবে না 12 ইন্টু 60, 720। বাকি থাকছে কতজন, 30 থেকে 12 মাইনাস করলে তুমি বলবে স্যার 18 জন হবে। আর এই 18 জনের গড় নম্বর বলে দেওয়া আছে 62। দেন তুমি এটাকে গুণ করেছো, তারপর তোমার কাছে টোটাল 30 জনের একটা ভ্যালু বেরোবে, আর সেটাকে তুমি 30 দিয়ে ভাগ করে তার অ্যাভারেজ পেয়েছো। কেউ কি করেছো এরকমভাবে কোশ্চেনটাকে সলভ? একদম অনেস্টলি বলবে। আচ্ছা, ডিভিশন দিল। না, আমি জিজ্ঞাসা করছি কেউ কি এরকমভাবে করেছো, একদম আমি অনেস্টলি স্যার দিয়েছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আমি দিয়েছিলাম। করেছো। দেখো, প্রথম কথা হচ্ছে যে অ্যাভারেজের কোশ্চেন আমরা ম্যাক্সিমাম কিন্তু ডেভিয়েশন রুল লাগাতে পারি। কীরকম দেখো, অ্যাভারেজ মানেই হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, প্রত্যেকের মধ্যে সমান ভাগে বন্টন করে দেওয়া, সেটাকে আমরা কি বলে থাকি না অ্যাভারেজ বলে থাকি। ঠিক, টোটাল তোমার কাছে ছিল কতজন, তুমি বলবে স্যার 30 জন। এই 30 জনের মধ্যে 12 জন আছে, সেই 12 জন প্রত্যেকের গড় নম্বর বলে দেওয়া আছে কত না 60 করে। আমরা তো ধরেই নিতে পারি যে ওই 12 জন প্রত্যেকেই 60 নাম্বার করেই পেয়েছে। ঠিক, বাকি যে 18 জন আছে, সেই 18 জনের তোমাকে অ্যাভারেজ নাম্বার বলে দেওয়া আছে কত না 62 করে। দেখো, তুমি অ্যাভারেজ কীরকমভাবে এখান থেকে ক্যালকুলেট করতে পারো, তুমি ইনিশিয়ালি ধরে নিলে যে স্যার আমরা ধরে নিতে পারি এরকম, যেহেতু প্রথম 12 জনের ক্ষেত্রে 60 করে প্রত্যেকে ছিল, আমি ধরে চলছি, অ্যাজুম করে চলছি এরকমই যে আমার কাছে অ্যাভারেজটা কত হবে না অ্যাভারেজটা আমার কাছে 60 হবে, 60। কিন্তু যখন তুমি এই 18 জনের রেসপেক্টে দেখতে চাইছো, দেখো অ্যাভারেজ 60 তুমি অ্যাজুম করছো, মানে যদি প্রত্যেকের কাছেই 60 করেই ভ্যালু থাকতো, তোমার কাছে অ্যান্সার কিন্তু 60ই চলে আসতো। এই 12 জনের রেসপেক্টে প্রত্যেকের কাছে 60 করে আছে বলে কোনো সমস্যা নেই, কিন্তু পরের 18 জনের কাছে গিয়ে তুমি দেখলে 60-এর জায়গাতে এদের কাছে কত করে এক্সট্রা আছে, বলো কত করে এক্সট্রা আছে? 60-এর জায়গাতে আছে 2 করে, মানে 2 2 এক্সট্রা আছে। একজনের কাছে যদি 2 এক্সট্রা থাকে, টোটাল আছে কতজন না 18 জন। সো 18 জনের কাছে 18 ইন্টু 2 টোটাল 36 এক্সট্রা আছে, হ্যাঁ কি না? তুমি যেরকম ভাবছিলে যে প্রত্যেকের কাছে 60 করে থাকবে, সেই 60 করে দিয়ে দেওয়ার পরেও তুমি দেখলে
18 জনের কাছে আমার কাছে 2 করে এক্সট্রা ছিল, টোটাল কিন্তু 36 তোমার কাছে এখনো এক্সট্রা ভ্যালু পড়ে আছে। আর ওটাকে তুমি যদি প্রত্যেকের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে চাও, তো 36 এই ভ্যালুটাকে তোমাকে 30 জনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে। 3 দিয়ে উপর নিচে ডিভাইড করলে হবে 12/10, দ্যাট মিনস 1.2 করে তারা এখনও ভাগে পাবে। তো যেটা আমাদের কাছে অ্যাভারেজ আমরা অ্যাজুম করেছিলাম কত 60, তার সাথে তোমাকে আরও 1.2 যোগ করতে হবে, আর রাইট অ্যাভারেজ তোমার কাছে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে অপশন এ। বোঝা গেল? বলো, না ডাউট আছে? যদি বুঝতে না পারো আমাকে বলো, আমি আবার রিপিট করবো, কিন্তু চুপ করে বসে থাকলে তো কোনো সমস্যার সমাধান হয় না। অ্যান্সার বুঝিয়েছে। হ্যাঁ কি না তো অ্যান্সার দেবে, যে হ্যাঁ বুঝতে পেরেছি কি না বুঝতে পারিনি আবার বলুন, ব্যাস হয়ে গেল। চলো পরে দেখো, ভেন ডায়াগ্রামের কোশ্চেন দিয়ে দেওয়া আছে। দেখো রিজনিং এর কোশ্চেন, ভেন ডায়াগ্রাম থেকে 2 রকমের কোশ্চেন দেয়। কেউ বলতে পারবে যে ভেন ডায়াগ্রাম থেকে 2 রকম টাইপ কি কি হয়? তোমাদের মধ্যে কেউ এটা বলতে পারবে যে রিজনিং এ যে ভেন ডায়াগ্রামের কোশ্চেন জিজ্ঞাসা করে তার 2টো টাইপ কি রকম হয়? একটা তো পার্সেন্টেজ রিলেটেড জিজ্ঞাসা করে। পার্সেন্টেজ রিলেটেড ভেন ডায়াগ্রাম জিজ্ঞাসা করে? সেটা তো ম্যাথের কোশ্চেন। দেখো ভেন ডায়াগ্রাম রিগার্ডিং রিজনিং থেকে 2 রকম টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করে। একটা দেখবে তোমাকে জিজ্ঞাসা করবে যে বেস্ট রিলেশনশিপ মেনটেন করছে বা বেস্ট রিলেশনশিপ বোঝাচ্ছে এরকম ভেন ডায়াগ্রাম কোনটা হবে। এটা একটা তোমার কাছে টাইপের কোশ্চেন হয়, যেখানে ধরো সাপোজ তোমাকে এরকম বললো যে ম্যান, ক্রিকেট প্লেয়ার আর মুভি লাভার, ঠিক এই 3টে তোমাকে ধরো ডেটা দিয়ে দেওয়া আছে যে ম্যান, ক্রিকেট প্লেয়ার, মুভি লাভার। দেন অপশন এতে তোমার কাছে থাকবে যে এটা একটা ভেন ডায়াগ্রাম, অপশন বিতে থাকবে এটা একটা ভেন ডায়াগ্রাম, সিতে থাকবে এটা ভেন ডায়াগ্রাম, আর ডিতে ধরে নাও দিয়ে দেওয়া আছে এরকম ভেন ডায়াগ্রাম। এরকম কোশ্চেন দেখেছো নিশ্চয়ই? হ্যাঁ দেখেছো? হ্যাঁ স্যার। ঠিক, এটা একটা ভেন ডায়াগ্রামের হ্যাঁ, কোশ্চেন স্যার। হয় যেখানে বেস্ট রিলেশনশিপ তোমাকে জিজ্ঞাসা করে। আরেকটা টাইপ হয় যেটা জিওমেট্রিক্যাল ফিগারের উপর বেস করে কোশ্চেন থাকে। জিওমেট্রিক্যাল ফিগার, ডিফারেন্ট টাইপের যে জিওমেট্রিক্যাল ফিগারগুলো হয় না, সেখানে তোমার কাছে সার্কেল থাকতে পারে, সেখানে তোমার কাছে ট্রায়াঙ্গেল থাকতে পারে, সেখানে তোমার কাছে রেক্টেঙ্গেল থাকতে পারে। দেখবে এর ভিতরে ভিতরে কিছু নাম্বার পুট করে দেওয়া থাকে, আর সেখান থেকে তোমাকে কিছু রিলেশনশিপ দিয়ে ডেটা বের করতে হয়। ঠিক সেরকম টাইপের কোশ্চেন এখানে আছে। দেখো কি বলেছে যে নাম্বার অফ ডিফারেন্ট সেকশন ইন্ডিকেট দ্য নাম্বার Nine answer of it. ঠিক হাউ মেনি শেপ আর দেয়ার হু আর অলসো টিচার বাট নট লয়ার। কতগুলো রাঁধুনি এখানে আছে 9 যারা শিক্ষকও বটে কিন্তু আইনজীবী নয়? 9 স্যার। কতজন? 9 9 স্যার। Nine. তোমাকে নিতে হবে কি, তোমাকে রাঁধুনি নিতে হবে, তোমাকে শিক্ষকও নিতে হবে, কিন্তু আইনজীবী নেওয়া যাবে না। যদি আইনজীবী না নেওয়া যায় তাহলে লয়ারের ভিতরে যতজন আছে এটাকে তুমি প্রথমে বাদ দিয়ে দেবে, আর তুমি বলবে স্যার শেফের সাথে টিচার এটা হতে হবে। তোমার কাছে অ্যান্সার কত হবে? শুধুমাত্র 9, তাই অপশন বি হয়ে যাবে রাইট। টোটাল এখানে কতজন শেফ আছে যারা টিচার এবং লয়ার বোধ, মানে 3টেই হবে। অ্যান্সার কি দিতে? 7 7 7 দিতে, তাই তো? ওকে, তোমাকে যদি আমি কোশ্চেন জিজ্ঞাসা করতাম যে কতজন এরকম শেপ আছে যারা লয়ার, তখন অ্যান্সার কি হতো? 12 Five. 5 5 স্যার। আগে বলো কতজন তোমার কাছে এরকম শেপ আছে যারা লয়ার। আমি তোমাকে শুধুমাত্র লয়ার 12 কিন্তু এখানে বাদ দেওয়ার কোনো জায়গা নেই। তোমাকে আমি লয়ার জিজ্ঞাসা করেছি, মানে যদি টিচারের ভিতরেও থাকে, লয়ারের ভিতরেও থাকে, তুমি সেটাকে ইনক্লুড করতে পারো। এইখানে যে কোশ্চেনটা তোমাকে দিয়ে দেওয়া ছিল না, যে হাউ মেনি শেপ আর দেয়ার হু আর অলসো টিচার বাট নট লয়ার, এই নট লয়ার এই লাইনটুকু দিয়ে দেওয়ার জন্য তুমি কি করেছো, লয়ারের পোর্শনটাকে এটাকে বাদ দিয়ে দিয়েছো, দিয়ে তুমি 9কে অ্যান্সার নিয়েছো, হ্যাঁ কি না? যদি তোমাকে আমি লাস্টের এই লাইনটা না দিতাম, যদি তোমাকে আমি এই লাইনটাকে ধরে নাও না দিতাম, এখানে অবধি শেষ করে দিতাম যে হাউ মেনি শেপ আর দেয়ার হু আর অলসো টিচার, তখন তোমার অ্যান্সার কি হতো বলো তো?
তুমি কি নিজের থেকে বাদ দিয়ে দিতে লয়ারটাকে, নাকি 9 এবং 7 দুটোকে নিয়ে অ্যান্সার দিতে? 9 এবং 7 আসতো। 9 এবং 7কে তখন তুমি নিতে কেন? কারণ তোমাকে বলেছে কি যে কতজন তোমার কাছে এরকম সেফ আছে যারা টিচার হচ্ছে। তুমি বলবে স্যার পুরো এই বাউন্ডারিটা হচ্ছে সেফের, এই পুরো সেফ বাউন্ডারির ভেতর আমার কাছে যতজন টিচার পড়বে সবাইকে অ্যান্সার দিতে হবে, এখানে বাদ দেওয়ার জন্য আমি কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। তো এর মধ্যে টিচার কতজন পড়ছে দেখো, 9 জন পড়ছে শুধুমাত্র টিচার এবং শেফ, আর 7 জন পড়ছে তারা লয়ারের ভেতরেও ঢুকে আছে, কিন্তু ওরা তো টিচারও, তাহলে ওকেও আমরা ইনক্লুড করব। যদি কোনো কিছু নেগেটিভ পয়েন্ট তুমি কোশ্চেনের ভেতর না পেয়ে থাকো, তুমি নিজের থেকে কখনো বাদ দিতে যাবে না যে স্যার আমাকে শুধুমাত্র টিচার বলেছে, শুধুমাত্র কোথাও এখানে ল্যাঙ্গুয়েজ তো উল্লেখ করে দেওয়া নেই। এখন তুমি এরকম বলতেই পারো না যে স্যার আমাকে টিচার তো বলেছে, আমি লয়ারটাকে কেন নেব। যদি ওরা কিছু নেগেটিভ না বলে দেওয়া থাকে, তুমি নিজের থেকে কখনো বাদ দেবে না, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখো। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 14 হোল নাম্বার ইজ, প্রথম 14টা অখণ্ড সংখ্যার তোমাকে অ্যাভারেজ বলতে হবে, গড় কত হবে। আচ্ছা, অখণ্ড সংখ্যার ডেফিনেশন কি? কোনটাকে আমরা অখণ্ড সংখ্যা বলি? 0 plus positive integer. 0 প্লাস পজিটিভ ইন্টিজার। ওকে, বাকিরা বলো ঠিক বললো? হ্যাঁ স্যার। স্যার বুঝতে পারলাম না। কি বুঝতে পারলেন তুমি? অখণ্ড মানে? অখণ্ড মানে কি? মানে অখণ্ড সংখ্যা তুমি ডেফিনেশন বুঝতে পারছো না, তাই তো? হ্যাঁ স্যার। নাম্বার সিস্টেম পড়েছো? নাম্বার সিস্টেমে আমাদের কাছে যাই নাম্বার আসে সেই নাম্বারকে আমরা দুরকমভাবে ভাগ করতে পারি, মনে আছে সন্তু? একটা হয় হ্যাঁ। রিয়েল নাম্বার, আর একটা হয় আমাদের কাছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার অবাস্তব সংখ্যা, এটা নিয়ে কোনো কাজ নেই। রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যাটা আমাদেরকে পড়তে হয়। এই বাস্তব সংখ্যাটাকে যখন তুমি আবার ব্রেক করবে, তোমার কাছে দেখবে দু রকমের নাম্বার আসবে, একটা হচ্ছে রেশনাল নাম্বার, আরটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ঠিক, ইরেশনাল নাম্বার। চলো, রেশনাল নাম্বারের নিচে তুমি যখন আবার ব্রেক করবে না, তখন তুমি নাম্বার পাবে ইন্টিজার আর ফ্র্যাকশনাল। আমি যদি নর্মালি এরকম ভাবি সিম্পল ওয়েতে, ইন্টিজার নাম্বার পাবে, ভগ্নাংশ সংখ্যা তুমি পাবে। এবার এই যে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার 3টে ভাগ হয়। একটা দিকে তুমি পাবে নেগেটিভ নাম্বার, নেগেটিভ ইন্টিজার, 0 হচ্ছে তার কাছে নিউট্রাল নাম্বার, আরেকটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার আরটা হচ্ছে কি না পজিটিভ ইন্টিজার। মানে পজিটিভ ইন্টিজারে +1 +2 +3 +4 এখান থেকে পরপর চলবে। নেগেটিভ ইন্টিজারে -1 -2 -3 -4 এরকমভাবে কন্টিনিউয়াসলি চলে, ঠিক আছে? এরপর তুমি দেখবে এই যে পজিটিভ ইন্টিজারটা থাকছে, যেটা +1 +2 +3 করে তোমার ইনফাইনাইট নাম্বার অবধি চলে, এটার আরও একটা নাম হয় যেটাকে আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক নাম্বার বলে থাকি। ঠিক, ন্যাচারাল নাম্বার এটাকে বলে। যেটা 1 থেকে স্টার্ট হয় সেটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলি, বা প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলি। এবার এই যে পজিটিভ ইন্টিজারটা আছে না, এর সাথে তুমি যদি 0টাকে কখনো ইনক্লুড করে নাও, তার মানে এমন একটা নাম্বার সিরিজ তোমার তৈরি হচ্ছে যেটা 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 তারপর +1 +2 +3 +4 এরকমভাবে কন্টিনিউয়াসলি চলবে। সেই নাম্বার সিরিজটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলি হোল নাম্বার, বা বাংলা যদি তুমি বলো এটাকে আমরা বলি বাংলাতে অখণ্ড সংখ্যা। সো অখণ্ড সংখ্যার ডেফিনেশন হচ্ছে এটা, যে পজিটিভ ইন্টিজারের সাথে তুমি যদি 0কে অ্যাড করে দাও, সেটাই কিন্তু আমাদের কাছে হোল নাম্বারে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এবার আমাকে বলো যে অখণ্ড সংখ্যা, প্রথম 14টা অখণ্ড সংখ্যার তোমার কাছে অ্যাভারেজ কত হবে, বলো। 6.5. 6.5। আর কারো অ্যান্সার? 6.5। দেখো, তোমাকে যদি জিজ্ঞাসা করতো যে প্রথম 14টা ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ কত, সেটার সাথে এটার কিন্তু হিউজ ডিফারেন্স আছে। যেমন ধরো, আমি যদি তোমাকে বলতাম যে প্রথম 14টা প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার তুমি আমাকে অ্যাভারেজ বলো, তুমি নর্মালি 14টার জায়গাতে তুমি 3টের কথা তোমাকে আমি যদি জিজ্ঞাসা করতাম, বা 4টের কথা, আমি তোমাকে 4টে জিজ্ঞাসা করছি, প্রথম 4টে প্রাকৃতিক সংখ্যার অ্যাভারেজ কত হবে, গড় কত হবে, তুমি বলবে স্যার প্রথম 4টে নাম্বারকে যোগ করে দিন, 1 2 3 4 যোগ করলাম, আর তাকে 4 দিয়ে ভাগ করবো, এটাই অ্যাভারেজ হবে।
তো যখন তুমি যোগ করবে দেখো 4 3 7 8 9 একে 10 আসবে, আর 10কে তুমি 4 দিয়ে ভাগ করলে তোমার কাছে অ্যান্সার কত হবে 2.5, হ্যাঁ কি না? হ্যাঁ এটাই। এবার তোমাকে যদি n সংখ্যক প্রাকৃতিক সংখ্যা দিয়ে দেওয়া থাকে, তুমি বলবে স্যার তাহলে আমাকে n সংখ্যক নাম্বার তো যোগ করা পসিবল না। এই যে এখানে তুমি 1 থেকে 4 অবধি তুমি যোগ করেছিলে, তখন তুমি n সংখ্যক দিয়ে দেওয়া থাকলে তুমি এখানে ফর্মুলা লাগাতে। n সংখ্যক প্রাকৃতিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি হয়? তুমি বলবে স্যার n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে প্রথম n সংখ্যক প্রাকৃতিক সংখ্যার যোগফলের ফর্মুলা। তো উপর থেকে তোমার ফর্মুলাতে যোগফল বেরিয়ে আসলো, আর তুমি অ্যাভারেজ বের করতে চাইছো। যদি n সংখ্যকের তোমাকে অ্যাভারেজ দিয়ে দেওয়া থাকে, তুমি ভাগ করবে নিশ্চয়ই n সংখ্যাটা দিয়েই। তখন তুমি দেখবে এখানে n এবং n ক্যান্সেল আউট হয়ে যাবে, আর n এবং n ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর তোমার কাছে পড়ে থাকবে কত? তুমি বলো স্যার ফর্মুলা আমার কাছে অ্যাভারেজের এটা বেরিয়ে আসবে যে n প্লাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক? তো তোমাকে যদি চারটের আমি জিজ্ঞাসা করতাম, তুমি বলবে স্যার চারটের ক্ষেত্রে আপনি 4 প্লাস 1, এখানে n এর মান তুমি 4 পুট করতে, চারটার ক্ষেত্রে তুমি 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2 করতে, তোমার কাছে অ্যান্সার 2.5 বেরিয়ে আসতো। সিমিলারলি তোমাকে যদি আমি 14টা জিজ্ঞাসা করতাম, তুমি অ্যান্সার কী দিতে? তুমি বলবে স্যার 14 প্লাস 1 ডিভাইডেড বাই 2, সো 15কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তোমার কাছে 7.5 অ্যান্সার বেরিয়ে আসবে। কিন্তু এই কোশ্চেনটার ক্ষেত্রে 7.5 তো তোমার কাছে রাইট অ্যান্সার হবে না। কেন না? কারণ তোমাকে এখানে অখণ্ড সংখ্যা বলে দেওয়া আছে। যদি এটা তোমাকে ন্যাচারাল নাম্বার বলে দেওয়া থাকতো, তাহলে 100% আমরা চোখ বন্ধ করে অ্যান্সার 7.5 নিতে পারতাম, ঠিক আছে? কিন্তু যেহেতু অখণ্ড সংখ্যা বলে দেওয়া আছে, অখণ্ড সংখ্যার 14টা মানে কিন্তু তোমার যোগ 1 থেকে 14 অবধি হবে না। কেন বলো তো? কারণ অখণ্ড সংখ্যার ভিতরে একটা সংখ্যা তোমাকে 0 নিতে হবে। তো যোগফলটা তোমার কাছে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 এরকম করে আপ টু 13তে গিয়েই থেমে যাবে। কারণ তুমি 0 থেকে যখন কাউন্ট করবে, তখন 13 অবধি তোমার কাছে 14টা নাম্বার হয়ে যাবে। তো এক্ষেত্রে তুমি যদি যোগ করতে চাও না, তোমার কাছে ওপরে যেটা হবে সেটা হচ্ছে 13 তোমার কাছে হাইয়েস্ট নাম্বার। সো 13 ইন্টু 14 ডিভাইডেড বাই 2, আর তাকে তুমি ভাগ করবে কত দিয়ে? না 14 দিয়ে। এটাই তোমার কাছে ডিরেক্টলি ফর্মুলার থ্রু দিয়ে বেরিয়ে আসছে। তো তুমি 14 এবং 14 ক্যান্সেল আউট করবে, আর 13কে 2 দিয়ে ভাগ করলে তোমার যেটা রাইট অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে 6.5। ঠিক? কারো ডাউট থাকলে বলো, কোনো জায়গাতে আমি আবার রিপিট করব। আছে ডাউট? বেশ, এটাই লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু তুমি এনটিপিসিতে পেয়েছো, বা যারা সামনের দিকে এনটিপিসি দেবে তারাও কিন্তু পাবে, ঠিক আছে? কি করতে বলেছে দেখো, যে তোমার কাছে একটা এক্সাম্পল আকারে লেটার ক্লাসটা দিয়ে দেওয়া আছে। এক জায়গাতে সিম্বল হ্যাজ আছে, এক জায়গাতে সিম্বল দেখো পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে। তো ওই দুটো জায়গাতে তুমি অপশন 4টে থেকে কি চুজ করবে, যাতে করে তারা প্যাটার্নটা ম্যাচ করে। তোমাকে প্যাটার্ন ম্যাচ করাতে হবে। পাচ্ছ কিছু লজিক? এখানে তোমাকে অপশন টেস্ট করা ছাড়া আর কোনো উপায় নেই, তোমাকে বসিয়ে বসিয়ে দেখতে হবে। যেমন ধরো, যদি আমি প্রথম অপশনটাকে ভাবতাম যে এটা আমাদের কাছে অ্যান্সার হতে পারে, তো প্রথম অপশনে হ্যাজের মান কত আছে? এক্স এইচ এ। তার সাথে দেখো তুমি এখানে ভিই সি পাচ্ছ। তুমি বলবে স্যার এ থেকে সি হয়েছে +2, ভি থেকে বা এক্স থেকে ভি হয়েছে, দেখো এ থেকে সি তো +2 হয়েছে। যদি এটা এখানে +2 হয়ে থাকে, তো ডব্লিউ এর সাথেও তোমার কাছে নিশ্চয়ই +2 হতো। ডব্লিউ এর পরে এক্স ওয়াই আসতে হতো, তার লাস্টে কিন্তু দেখো ওয়াই আছে। এটা তো ম্যাচ করছে। আচ্ছা, প্রথম যে লেটারটা ছিল সেখানে দেখো এক্স থেকে ভি হয়েছে। এক্স থেকে ভি হয়েছে মানে কি হয়েছে? মাইনাস হয়েছে। কত মাইনাস হয়েছে বলো তো? 2 মাইনাস হয়েছে, তাই তো? তো 2 যদি তুমি
এই প্রথম লেটারটার সাথে মাইনাস করে দাও, তো বি থেকে 2 মাইনাস করলে তোমার কিন্তু জেড চলে আসবে। তুমি বলবো স্যার প্রথমে জেড তো এখানে আছে, এটাও ম্যাচ করে গেল। ওকে, আর মিডিল লেটারটা তুমি যেটা দেখছো এখানে দেখো এইচ থেকে ই হয়েছে, ই মানে 5, এইচ মানে হচ্ছে 8, সো -3 হয়েছে। তো মিডিলে এখানে এন থেকে তুমি যদি -3 করতে, এন মানে 14, -3 করলে তোমার কত হতো? 11 হতো। আর 11 প্লেস ভ্যালু কার? কে এর হয়। দেখো এটাও এখানে ম্যাচ করে যাচ্ছে, তুমি চোখ বন্ধ করে অপশন এটাকে অ্যান্সার নিয়ে নেবে। কিন্তু একবার পড়ে নেবে যে শুধুমাত্র যেটা ম্যাচ করছে এটা ফাইন্ড আউট করতে বলেছে, নাকি যেটা ম্যাচ করছে না সেটা ফাইন্ড আউট করতে বলেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে। কারণ তুমি দেখবে হয়তো তুমি যদি কোশ্চেনে এটা মেনশন করা থাকে যে যেটা ম্যাচ করছে না সেটা ফাইন্ড আউট করো, আর তুমি ভেবে নিলে যেটা ম্যাচ করছে এটা ফাইন্ড আউট করতে হবে, সেক্ষেত্রে প্রথমেরটাও ম্যাচ করছে, এটাও ম্যাচ করছে, এটাও ম্যাচ করছে, হয়তো এটাই তোমার কাছে রাইট অ্যান্সার হতো, আর তুমি শুধুমাত্র একটা দেখছো যে এটাই ম্যাচ করে গেছে, এটাই তুমি অ্যান্সার মেরে দিয়ে চলে আসলে। আচ্ছা, প্রথম অপশন ছাড়া কি বাকি অপশনগুলো কেউ চেক করেছো? বলো, চেক হয়েছে কারো? ওকে, ছাড়ো। কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পেরেছো যে কোশ্চেনটা কি বলতে চেয়েছিল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি বললাম যে আজকের ক্লাসে দুটো জায়গা তোমাকে রিভিশন করতে হবে। একটা হচ্ছে এই যে 12টা আমাদের কাছে শিডিউল আছে, এই 12টা শিডিউল রিভিশন করো। আর তার সাথে আমরা কি পড়েছিলাম? ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা তোমাকে রিভিশন করতে হবে জিকের পোর্শনে। বেশিক্ষণ তো টাইম লাগবে না, ঠিক আছে? কালকে ক্লাসে জয়েন করার আগে 12টা শিডিউল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আর যতগুলো ফোক ড্যান্স আছে সেই ড্যান্সগুলো তোমাকে একবার রিভিশন করে নিতে হবে। ড্যান্স, এই তিনটে জিনিস যেন কালকে মাস্ট রিভিশন করা থাকে প্রত্যেকের, আর কোনো এক্সকিউজ নয় কিন্তু। ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে।